তারা যে নির্দেশটা দিয়েছে তাদের দলীয় রাজনীতিবিদ তাদের যে আত্মীয় স্বজনরা নির্বাচনে আসতে পারবেন না, এটা এটা কেন দিলেন, কোন যুক্তিতে দিলেন, এটাও দেখার বিষয়। আর বিএনপির উচিত যে তাদের দলের যে লোকজন নির্বাচন করবে দলের নিয়ম নীতি তাদের ভাষ্য অনুযায়ী ভঙ্গ করে, তাই বলে তাদেরকে দল থেকে বের করতে হবে। যেহেতু আমি রাজনীতি করি, আমি প্রভাবশালী ব্যক্তি, আমাকে পুরো জাতি পুরো দেশ চিনে, এই জন্য আমার ছোট ভাইকেও আসতে হবে, আমার সন্তানকেও আসতে হবে। তার ফলে যেটা হয় কি যে আমরা যেই গণতন্ত্র আশা করি সেটা হয় না। যেমন দলের ভিতরে সবসময় আমরা দেখেছি দলের ভিতরে, আমাদের দেশের দলের ভিতরে কিন্তু সেই গণতান্ত্রিক চর্চাটা নেই। সাধারণ কর্মী আছেন, কষ্ট করছেন, দিন দুপুরে হেঁটে হেঁটে গ্রাম থেকে গ্রামে যাচ্ছেন, দলের কথা বলছেন, দলের কাজ করছেন, কিন্তু যখন নমিনেশন কথাটা আসে তখন দেখছি আমরা ব্যবসায়ীদের হাতে নমিনেশন যাচ্ছে, খেলোয়াড়দের হাতে নমিনেশন যাচ্ছে, ফিল্ম স্টারদের হাতে নমিনেশন যাচ্ছে, আর এবং রিটায়ার্ড সিভিল মিলিটারি অফিসারদের হাতে আপনার নমিনেশন যাচ্ছে। এটা কেন হবে? এটা কিন্তু বাংলাদেশ আগে ছিল না। প্রথম কথা হলো যে প্রথম কথা সরকারি দলের বিষয়টা যে বলা হয়েছে যে যে আত্মীয় স্বজনকে যারা আছেন রাজনীতিতে আছেন তাদের আত্মীয় স্বজনকে নির্বাচন করা উচিত নয় বা করতে দেওয়া উচিত নয়। আদৌ কি সেটা সংবিধানে আছে কিনা? আর সংবিধানে যদি থেকেও থাকে, আমার জানা মতে নেই, কিন্তু এই বাধা, এই নিষেধ কেন থাকবে? এখন আমি যদি আমি যদি সরকারি দলের হই, আমি যদি এমপি হই, বা আমি যদি ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হই, আমি যদি মন্ত্রী হই, আমার ছোট ভাই বা আমার আত্মীয়, যে কোনো আত্মীয়, আমার স্ত্রীর আত্মীয়, তারা নির্বাচন করতে চায়, তাদের অবশ্যই অধিকার আছে করার, সেটা একটা দেখার বিষয়। তারপর যেটা হচ্ছে যে আবার দ্বিতীয় কথা যে সরকারের কথাটা মানছে না। তো সরকার কথা মানছে না, প্রথম কথা হলো যে তার সরকার যদি এরকম নির্দেশ দিয়ে থাকে তাহলে এটা আইনগত কোনো বাধা আছে কিনা যে মানতেই হবে। আর যদি আইনগত কোনো বাধা থেকে থাকে তাহলে এটা সরকারকে দেখতে হবে, সরকারকে একটা কঠোর একটা ব্যবস্থা নিতে হবে যে আমরা তোমাদের আমাদের দলের লোকদেরকে বলবো যে তোমাদের আত্মীয় স্বজনরা যাতে নির্বাচনে না আসে এটা তোমাদের দেখতে হবে। সেটা আবার অন্যদিকে বিএনপির কথা যদি বলেন, এখন বিএনপি তো এখনো মাঠেই আছে, তারা আন্দোলন করে যাচ্ছে, বলছেন তারা আন্দোলন করছেন। এখন তাদের দল থেকে আমরা অতীতে দেখেছি, এই অতি সম্প্রতি কালে দেখেছি নির্বাচন করেছেন তাদের দল থেকে, জাতীয় সংসদ নির্বাচন করেছেন, আবার সামনে যে নির্বাচনগুলো আসছে সেখানেও করবেন। এখন কোনো ব্যক্তি নির্বাচন করতে চায়, এখন দলীয় সিদ্ধান্ত একটা বিষয়। আবার এটাও তো ঠিক যে একটা দল বহু বছর ধরে নির্বাচন করছে না, বর্জন করছে। এখন বর্জন করলে একটা পর্যায়ে এসে যায় যে বহু বছর যদি একটা দল ক্ষমতায় না থাকে, তাদের যে কর্মী আছেন, তাদের যে নেতা আছেন, লোকাল পর্যায়ের নেতা আছেন, তাদের মধ্যে একটা হতাশা এসে যায়। তো তারা যদি নির্বাচন করতে চায়, আপনার নিরপেক্ষভাবে ব্যক্তি হিসেবে নির্বাচন করতে চান, এটা তাদের একটা অধিকার আছে, তারা করতে পারেন। তার জন্য দল থেকে বহিষ্কার করার যে একটা নীতি আছে, একটা রীতি আছে, সেটা আমার মনে হয় ঠিক নাই। আমরা বিদেশেও দেখেছি, আপনিও আছেন, ইউকে আছেন, আমরা দেখেছি তারা ইন্ডিপেন্ডেন্টলি তারা নির্বাচন করেন, কিন্তু কখনো দল থেকে বলা হয়নি দল থেকে তাকে নির্বাচনে পাঠানো হলো, দল থেকে তাকে বহিষ্কার করা হলো। আমি কথাটা এইভাবে শেষ করবো যে দুপক্ষেই শাসক দল আওয়ামী লীগের কথা, তারা যে নির্দেশটা দিয়েছে তাদের দলীয় রাজনীতিবিদ তাদের যে আত্মীয় স্বজনরা নির্বাচনে আসতে পারবেন না, এটা কেন দিলেন, কোন যুক্তিতে দিলেন, এটাও দেখার বিষয়। আর বিএনপির উচিত যে তাদের দলের যে লোকজন নির্বাচন করবে দলের নিয়ম নীতি তাদের ভাষ্য অনুযায়ী ভঙ্গ করে, তাই বলে তাদেরকে দল থেকে বের করতে হবে। দল থেকে বের করলে তো দল তো এমনি আরো বেশি শক্তিটা হারিয়ে ফেলে। এটা যাতে না হয়, উভয় পক্ষে এখানে বিষয়টা আমার মনে দেখার দরকার আছে। সৈয়দ নমন নবম সাহেব যে কথাগুলি বলছে অত্যন্ত মূল্যবান কথা বলছেন, শুনলাম, খুব ভালো লাগলো। এই যে গণতন্ত্রের কথা যে আমরা বলি, সবসময় বলে থাকি, আমরা যারা আছি আলোচনার মধ্যে, আপনি আছেন, আমরা চারজন আছি, আমাদের সবারই বিশ্বাস গণতন্ত্রে আছে এবং দেশে একটা ভালো গণতান্ত্রিক ব্যবস্থা হোক। ইংরেজি ভাষা যদি অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি এটা থাকুক, এটা আমরা সবাই চাই। তো যে পরিবেশটা গড়ে উঠছে আমরা দেখছি আমাদের রাজনীতিতে, যে আমাদের রাজনীতি দেখা যাচ্ছে যে তৃণমূল পর্যায়ে
বিভিন্ন রাজনৈতিক দল যদি দেখি, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এমনকি জাতীয় পার্টি বলেন, সেখানে আমরা সেই পরিবারকেই দেখছি, বা পরিবার বাইরেও দেখছি যে যারা নতুন নতুন দলের মধ্যে আসছেন এবং প্রভাবশালী ব্যক্তি, হয়তো ব্যবসায় আছেন বা অন্য পেশায় আছেন, তাদেরকে নমিনেশন দেওয়া হচ্ছে বিভিন্ন সিটের জন্য, বিভিন্ন নির্বাচনী এলাকার জন্য। আর এই যে ত্যাগী লোক যারা আছেন, ত্যাগী কর্মী যারা আছেন, দু দলের মধ্যে আওয়ামী লীগের মধ্যে প্রচুর আছেন, বিএনপি তো প্রচুর আছেন, এরা কিন্তু বাদ পড়ে যাচ্ছে। কিন্তু আমরা দেখছি যে বাইরে থেকে এসে এদেরকে নমিনেশন দেওয়া হচ্ছে। এমনকি এই যে আমরা দেখছি যে ফিল্ম স্টার, এদেরকে নমিনেশন দেওয়া হচ্ছে, ক্রিকেটারদেরকে নমিনেশন দেওয়া হচ্ছে। ভালো কথা, আপনি নমিনেশন দিবেন, কিন্তু কথা হচ্ছে যে একটা দেশে, একটা এলাকাতে ভালো লোক আছেন, ত্যাগী কর্মী আছেন, এবং খুবই সেই পুরনো আমাদের রাজনীতিবিদ আছে, 50 বছর 60 বছর বয়স, তিনি শুরু থেকে আপনার রাজনীতি করে আসছেন, তাকে আপনি দেখছেন না। যেহেতু এই একটা ক্রিকেট প্লেয়ার, তাকে সবাই চেনে, ভোটটা নিয়ে আসবে। এটা হয় কি, তিনি ক্রিকেট খেলছেন, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে ক্রিকেট খেলছে তাকে আপনি ক্রিকেট খেলতে দেন, যে ছায়াছবিতে আছেন, মুভিতে আছেন, নাটকে আছেন, তাকে সেখানে রাখেন। কিন্তু রাজনীতি তো একটা পেশা, রাজনীতি কিন্তু একটা সিরিয়াস বিষয়। এটা নিয়ে তো আমাদের কোনো করা উচিত না। এটা নিয়ে যে একটা ছেলে খেলা নয়। এখন আমি যদি রাজনীতি করি, আমি সেভাবে রাজনীতি করবো, কিন্তু আমি এটাও চাইবো না যে যেহেতু আমি রাজনীতি করি, আমি প্রভাবশালী ব্যক্তি, আমাকে পুরো জাতি পুরো দেশ চিনে, এই জন্য আমার ছোট ভাইকেও আসতে হবে, বা আমার সন্তানকেও আসতে হবে। তার ফলে যেটা হয় কি, যে আমরা যেই গণতন্ত্র আশা করি সেটা হয় না। যেমন দলের ভিতরে সবসময় আমরা দেখেছি, দলের ভিতরে, আমাদের দেশের দলের ভিতরে কিন্তু সেই গণতান্ত্রিক চর্চাটা নেই। সবসময় আমরা দেখেছি দলের ভিতরে যে সভাপতি হন, চেয়ারম্যান হন, চেয়ারপারসন হন, এটা কিন্তু একটা গুটি কয়েকজন মানুষ সিদ্ধান্ত নেয় কে কি হবেন, প্রেসিডেন্ট কে হবেন, সেক্রেটারি জেনারেল কে হবেন। নির্বাচন হচ্ছে না, হয়তো দেখা যায় দলের যে প্রধান, তিনি ঠিক করে দিচ্ছেন যে কে সাধারণ সম্পাদক হবেন। এর ফলে যেটা হয়, যেটা আমরা ভারতে দেখেছি, পাকিস্তানেও দেখছি, আমাদের দেশেও দেখছি, যেটা হচ্ছে একটা, এই ইংরেজি ভাষা যদি আমরা ব্যবহার করি, ডাইনাস্টিক ডেমোক্রেসি। এখন ডাইনাস্টিক ডেমোক্রেসি একটা মিনিংলেস করে, হয় আপনার ডাইনাস্টি হবে অথবা ডেমোক্রেসি হবে। তো যেটা আমরা কিন্তু সবসময় বলে থাকি, আমাদের অনেক রাজনীতিবিদদেরকে আমি দেখেছি শুনতে, তারা যখন বিদেশে যান এবং বিদেশি গণতন্ত্রের কাজকর্ম দেখেন, খুবই ইমপ্রেসড হন। হাউস অফ কমন্সে আমি অনেকজনকে নিয়ে গেছি, তারা খুবই আনন্দিত। তো কিন্তু দেশে সেই চর্চাটা হচ্ছে না। তো যতদিন পর্যন্ত এই চর্চাটা না হবে, আমি তো যদি গণতন্ত্রের কথা বলি, আমার তো সেই মন মানসিকতা থাকতে হবে। এখন আমি যদি দেখা যাচ্ছে, আমি কথা যদি আমি একজন কর্মী, সারাটা আমার পুরোটা আপনার অ্যাডাল্ট লাইফ আমি রাজনীতি করেছি, তারপরে দেখি যে আমাকে নমিনেশন দিচ্ছে না, আমার মূল্যায়ন হচ্ছে না, কিন্তু আরেকজনকে দেওয়া হচ্ছে, সে হয়তো জয়ী হয়ে গেল, আমার মনটা খারাপ হয়ে যায়। আমি দল ছাড়বো না, আমি দল ত্যাগ করবো না, কিন্তু কথা হচ্ছে যে এইভাবে কিন্তু আমরা এই উপমহাদেশে দেখছি যে মানুষ সাহেব একটা ভালো কথা বলছেন, মোদী সরকারের কথা বলতে গিয়ে, এই যে মোদীর উত্থান কেন হয়েছে, উত্থান এই জন্য হয়েছে যে কংগ্রেস সেই নেহরু থেকে আরম্ভ করে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, সঞ্জয় গান্ধী, পুরো গান্ধী পরিবার হাতে, এই যে মল্লিকার্জুন খার্গে, তাকে সভাপতি করেছেন, কংগ্রেস দলের সভাপতি করেছেন। কিন্তু অনেকে আশা করছে যে শশী থারুর, তার মতো একটা ইন্টেলেকচুয়াল মানুষ, ইউএন এর আন্ডার সেক্রেটারি জেনারেল ছিলেন, তিনি ভোট পেলেন না। তিনি ভোট পেলে কি হতেন, কংগ্রেসটাকে একটা আর একটু উন্নত মাত্রায়, একটু উচ্চ মাত্রায় ইন্টেলেকচুয়ালি তিনি নিয়ে যেতে পারতেন। তো এই একটা উদাহরণ। এই যে পাকিস্তানে দেখেন, ওই পাকিস্তান পিপলস অফ পার্টি, জুলফিকার আলী ভুট্টো গঠন করেছে, তার পরিবারের হাত থেকে যাচ্ছে না। তো আমরা ওই পরিবেশ থেকে যাতে আমরা বাংলাদেশে আমরা গণতন্ত্রের চর্চা করতে পারি এবং গণতন্ত্রের কথা বলতে পারি, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, পূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে, লিবারেল রাজনীতি। এখন দল যেটাই হোক, আমি আওয়ামী লীগ করি বা আমি বিএনপি করি, সেটা অন্য কথা, কিন্তু কথা হলো যে আমি এই যে মামুন সাহেব যে কথা বললেন, বা আমার আরেকজন প্রতিপক্ষ, তার সাথে আমি কথা বসে একটা ভদ্র ভাষায়, লিবারেলি যে আমরা আর্কিউ করতে পারি, ডিবেট করতে পারি, ঝগড়া না করে পয়েন্ট বাই পয়েন্ট আমরা কথা বলতে পারি, সেই চর্চাটা আমরা চাই। কিন্তু সেই চর্চাটা আসতে হলে ওই দলের বিভিন্ন বিএনপি বলি, আওয়ামী লীগ বলি,
এই দুইটি দলের মধ্যে থেকে আসতে হবে। উপর থেকে একটা নেতাকে বসিয়ে দিয়ে হ্যাঁ আপনি বসিয়ে দেন, কিন্তু তার তো আপনি চাপিয়ে দিলেন একজনকে, হয়ে গেল। কিন্তু আমি দেখলাম হয়ে গেল, আমি তো কিছু করতে পারবো না, নাগরিক হিসেবে আমার কিছু করার নেই। কিন্তু সেই ব্যক্তির প্রতি তো আমার তো যে শ্রদ্ধা, রেসপেক্টটা তো আমার থাকবে না। আবার এটাও হতে পারে তিনি যখন, সেই ব্যক্তি যখন ক্ষমতায় থাকবেন না, আগামী নির্বাচন তিনি পরাজিত হবেন, তখন দেখা যাবে যে আমি 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 খুবই পুলকিত হয়ে গেছি যে তাকে এখানে থাকা উচিত ছিল না, চলে গেছেন, এইটাই হওয়ার কথা ছিল। তো যেটা গণতন্ত্র বলতে, আপনার গণতন্ত্রের চর্চা করতে গেলে দলের ভিতরে করতে হবে, এবং দলের প্রত্যেকটা দলেরই বলছি, প্রত্যেক দলের যে ত্যাগী কর্মীরা আছেন, সারাটা জীবন কষ্ট করে, এখনো গ্রামে গ্রামে আপনি গিয়ে দেখবেন সাধারণ কর্মী আছেন, কষ্ট করছেন, দিন দুপুরে হেঁটে হেঁটে গ্রাম থেকে গ্রামে যাচ্ছেন, দলের কথা বলছেন, দলের কাজ করছেন। কিন্তু যখন নমিনেশন কথাটা আসে, তখন দেখছি আমরা ব্যবসায়ীদের হাতে নমিনেশন যাচ্ছে, খেলোয়াড়দের হাতে নমিনেশন যাচ্ছে, ফিল্ম স্টারদের হাতে নমিনেশন যাচ্ছে, আর এবং রিটায়ার্ড সিভিল মিলিটারি অফিসারদের হাতে আপনার নমিনেশন যাচ্ছে। এটা কেন হবে? এটা কিন্তু বাংলাদেশে আগে ছিল না। আমরা যদি 1960-এর দশকের কথা বলি, 1970-এর কথা বলি, এই যে 6 দফার আন্দোলনের কথা বলি, আপনি দেখেন যে বঙ্গবন্ধুর সাথে কারা ছিলেন, সব ত্যাগী নেতা ছিলেন। সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী, কামরুজ্জামান, আরো অন্যান্য যারা ছিলেন। তখন তো এই বিষয়টা ছিল না। এখন এই বিষয়গুলি আসছে কেন? ধন্যবাদ।